নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ। আর আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সেই সকলের পরিচিত, সকলের স্নেহভাজন ডক্টর এম কে রয়। শুরু করছি নতুন এক এপিসোড, নতুন হোমিওপ্যাথির এক দিগন্ত, যেটা না জানলে আমাদের হোমিওপ্যাথির ট্রিটমেন্ট প্রায় অধরা বলতে পারেন। লাস্ট এপিসোডগুলোতে, বিশেষত 4টে এপিসোডে, আপনারা যে ভালোবাসা, যে স্নেহ, যে কমেন্ট আপনারা করেছেন, তার জন্য সত্যি সত্যি আমি অভিভূত, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ শুরু করছি হোমিওপ্যাথির এক নব দিগন্ত, যা নিয়ে মানুষের কাছে, বিশেষত হোমিওপ্যাথি ছাত্র, চিকিৎসক, তাদের সবার কাছে এক দারুণ কোয়েশ্চেন মার্ক, বিশেষত অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে এ তো এক অবিশ্বাস্য ব্যাপার। আজকে সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। তাই আমি অনুরোধ করব, ভিডিওটাকে বিন্দুমাত্র স্কিপ করবেন না, পুরো ভিডিওকে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অতি অবশ্যই পেন পেন্সিল নিয়ে প্রত্যেকটা কথাকে নোট ডাউন করার চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন যে আমার ভিডিও সব সময় শিক্ষামূলক হয়ে থাকে। আমি চেষ্টা করি আমার যে জ্ঞান, আমার যে শিক্ষা, আমার গুরুর দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষা আপনাদের মধ্যে প্রসারিত করতে। তাহলে আসুন শুরু করছি হ্যানিম্যানের জীবনের শেষ দশায়। হ্যানিম্যানের জীবনের শেষ দশায় উনি যেটা পরিলক্ষিত করলেন, উনি যেটা দেখলেন, অবলোকন করলেন, যে একটা ওষুধকে সঠিক সিমটম মিলিয়ে নানান রকম ক্রস চেকিং করার পর সমস্ত লক্ষণাবলী, অর্থাৎ যেটাকে আমরা বলি ডক্টরাইন অফ হোমিওপ্যাথ, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ সমেন সমং সময়ুতি, এটা একটা সংস্কৃত শব্দ, সমেন সমং সময়ুতু, অর্থাৎ মোটা কথায় যদি আমরা বলি, তাকে আমরা বলতে পারি কাঁটা দিয়ে কাঁটা তোলা। হ্যাঁ বন্ধু, যদি আপনার পায়ে যদি একটা কাঁটা ঢোকে আর সেই কাঁটাটাকে যদি তুলতে হয়, তাহলে নিশ্চয়ই আপনি শাবলের আশ্রয় নেবেন না। কাঁটাকে তুলতে গেলে আপনাকে ছুঁচ বা ওই জাতীয় খুব পয়েন্টেড কোনো জায়গা নিতে হবে, পয়েন্টেড কোনো নিডল নিতে হবে, যেটা দিয়ে আপনি কাঁটা তুলতে পারেন। ঠিক একই ফিলোসফি কাজ করে এই হোমিওপ্যাথি দর্শনের ক্ষেত্রে। তাহলে সব কিছু করার পর, সমস্ত রোগকে সুন্দরভাবে কিওর করার পর, কিওরে কি বলা আছে? র্যাপিড, জেন্টিল অ্যান্ড পার্মানেন্ট। হ্যানিম্যান তার কিওরের ডেফিনেশনে বলেছেন যে র্যাপিড, জেন্টিল এবং পার্মানেন্ট। হ্যাঁ, উনি যে ওষুধপত্র দিচ্ছেন তাতে র্যাপিড হচ্ছে, র্যাপিড অর্থাৎ খুব দ্রুত আরোগ্য হচ্ছে, কারণ সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টারকে তত্ত্বকে মেনে নিচ্ছে। জেন্টিল মানে কোনো রকম পেশেন্টের কষ্ট না দিয়ে পেশেন্টকে খুব সাবলীলভাবে তাকে রোগমুক্ত করা, হ্যাঁ সেটাও হচ্ছে। কিন্তু পার্মানেন্ট হচ্ছে কোথায়? তিনি দেখছেন যে বারবার সেই লক্ষণাবলীগুলো নিয়ে ওই পেশেন্ট আবার অসুস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ কিওরের 3টি ফিগার, 3টি লেগ পূরণ করছে না। আরে যার জন্যই তো অ্যালোপ্যাথি ছেড়ে ইনি হোমিওপ্যাথিতে এসেছিলেন। অ্যালোপ্যাথিতে উনি দেখেছিলেন যে রোগ সারানো যায়, কিন্তু সেই রোগ আবার ফিরে আসে, অথবা রোগের কিছু অবশিষ্টাংশ সেই রোগী বহন করতে থাকে। তার ফলেই তো তিনি হোমিওপ্যাথিতে কনভার্ট হলেন এবং হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। শুধু কনভার্ট হলে বললেন নয়, তিনি অন্য প্যাথির আবিষ্কার করলেন, যার নাম দিলেন তিনি হোমিওপ্যাথি। তাহলে এই যে বারবার রোগ লক্ষণগুলো ফিরে আসছে, তিনি অনুসন্ধান করতে 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 জীবনের শেষ দশায় গিয়ে তিনি একটি জিনিসকে লক্ষণ করলেন, যার নাম হচ্ছে মায়াজম। ওকে বন্ধু, শুরুতে আমি আমার গুরুর দেওয়া একটা শিক্ষা বা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। চাইলে আপনারা এটাকে নিতেও পারেন, আমার করজোড়ে আপনাদের কাছে বিনতি থাকবে, এটা নিয়ে কোনো সমালোচনা তৈরি করবেন না। এটা আপনারা নিতেও পারেন, আপনারা এটাকে অবহেলাও করতে পারেন বা নাও নিতে পারেন। তবে আমার গুরু, বিদগ্ধ কয়েকজনের মধ্যে একজন,
তিনি বলতেন যে এই মায়াজাম এমন একটা সাবজেক্ট, এই মায়াজাম নিয়ে কচকচানি করতে করতে অনেক ভালো ছাত্রের ডাক্তারি প্র্যাকটিসটাই করা হয়নি। কি বললাম বন্ধু? এই মায়াজাম কি, সালুক কোনটা, সিফিলিক কোনটা, হাফ অ্যাকুট মায়াজম কোনটা, ফিক্স মায়াজম কোনটা, অ্যাক্সেসরি মায়াজম কোনটা, তাই না? এই সব করতে গিয়ে অনেক ভালো ভালো ডাক্তারি ছাত্রর ভালো প্র্যাকটিসটাই করা হয়নি। তাই আমি আপনাদের অনুরোধ করব, মায়াজমের কনসেপ্ট বা জ্ঞান আপনি অবশ্যই রাখুন, কিন্তু তার অর্থ এই নয় কি শুধুমাত্র মায়াজাম সিলেকশন করে ওষুধ দেব। তাহলে কিন্তু বন্ধু আপনাদের অনেক জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। আমি একটুখানি বলার চেষ্টা করছি যে ধরুন একটি রুগী এসছে, সেই রুগীর টোটালিটি অফ সিমটম যদি আপনি ঠিক করে আপনার ম্যাথমেটিক্যাল জ্ঞান দিয়ে, আপনার রেপার্টরির জ্ঞান দিয়ে অথবা সিনথেসিসের জ্ঞান দিয়ে, আপনার অ্যাগ্রাভেশন, অ্যামুলেশন, মোর্টালিটিস, কনকমিটেন্ট যা আমরাগুলো নিই, লোকেশন সব দেখে যদি আপনি একটি ওষুধ সিলেকশন করবেন তো 100% দেখবেন যে ওই ওষুধটা যে মায়াজামের কথা ভাবছেন আপনি ওই মায়াজামে গিয়েই পড়েছে, ওই মায়াজামে গিয়েই পড়েছে। অর্থাৎ সুন্দর করে কেস টেকিং, সুন্দর করে ইভ্যালুয়েশন, সুন্দর করে তার শর্টিং, তার মডালিটিস, কনকমিটেন্ট, লোকেশন, সেন্সেশন যে কটা আমরা আছি আর সেগুলোকে মিলিয়ে সঠিক মাত্রা, সঠিক রিপিটেশন যদি আপনি করেন, যে দেখবেন পেশেন্ট ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। যদি আপনি ক্রস এক্সামিনেশন করতে চান তো দেখবেন যে মেডিসিনটা আপনি সিলেকশন করেছেন ওই মেডিসিনটা ওই মায়াজামে গিয়েই পড়ছে। বুঝতে পেরেছি? তাহলে মায়াজাম জেনে নিয়ে ওষুধ সিলেকশন করব, তাহলে তো বন্ধু হোমিওপ্যাথিতে এই যে বিপুল সংখ্যক ওষুধ, এই বিপুল সংখ্যক ওষুধের প্রত্যেকটা কোন মায়াজামে গিয়ে পড়ছে, ক্যালকেরিয়া কাপ কোন মায়াজাম, সোরাসিফিলিস সাইকোসিস তার কোনটাতে পড়ে, লাইকোপোডিয়াম সোরাসিফিলিস সাইকোসিস কোনটাতে পড়ে, নাকভূমিকা সোরাসিফিলিস সাইকোসিস কোনটাতে পড়ে, তাই না? মেডোরিনাম সোরাসিফিলিস সাইকোসিস কোনটাতে পড়ে, টিউবারকুলিনাম সোরাসিফিলিস সাইকোসিস কোনটাতে পড়ে। তাহলে এই এত ওষুধের আপনাকে বিভাজন বা বিভাগ বা গ্রেডেশন জানতে হবে যে কোন ওষুধগুলো সোরাতে পড়ে, কোন ওষুধগুলো সাইকোসিসে পড়ে, কোন ওষুধগুলো সিফিলিটিকে পড়ে। তাহলে একটা কঠিন পদ্ধতি। তাই আমি বলবো এই কঠিন পদ্ধতির মধ্যে না গিয়ে ভালো করে মেডিকা করুন, ভালো করে রেপার্টরি বা সিনথেসিসকে অধ্যয়ন করুন, কেস টেকিং ভালো করে করুন, প্রত্যেকটা সিমটমের পার্টিকুলার সিমটম, জেনারেল সিমটম নিন, ওষুধ এবং তার ডোজ সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করুন, করে ওষুধ দিন। দেখবেন যে বুলেটের চেয়েও দ্রুত হোমিওপ্যাথি কাজ করে। এটা আমার আত্মবিশ্বাস, আমি নিজে দেখেছি এবং আমি আমার গুরুদের কাছে দেখেছি। ঠিক আছে? প্লিজ 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 এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করবেন না, কোনো উল্টো পাল্টা কমেন্ট করবেন না। এটা আমার আত্মবিশ্বাস, এটা আমার গুরুর কাছে শেখা। আপনারা চাইলে এটাকে নিতেও পারেন, আপনারা চাইলে এটাকে পরিহারও করতে পারেন। চলুন এবার মায়াজমের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। মায়াজম হচ্ছে এমন একটা সাবজেক্ট, এমন একটা কন্টেন্ট, এমন একটা জিনিস যেটা একটি মানুষের জীবনে সারা জীবনের জন্য একটা ডিসক্রেশিয়া তৈরি করে যায়। সেটা শুধু মেন্টাল আসপেক্টে তা নয়, সেটা শুধু ফিজিক্যাল আসপেক্টে তা নয়, এটা মেন্টাল আসপেক্ট, ফিজিক্যাল আসপেক্ট, অ্যাজ এ হোল এ হিউম্যান বিইং। এই আমির উপর বা আমাদের উপর তার পূর্ণ একটি ক্রিয়া থেকে যায়, যে ক্রিয়াটা বারবার সঠিক ওষুধ নির্বাচনের পরেও সেটিকে দূর করা যায় না। সে পেশেন্ট তার লাইফস্টাইলকে যতই বদলাক, সেই পেশেন্টের খাদ্য খাবার যতই সুন্দর হোক, সে স্বাস্থ্যের দিক দিয়ে যতই রোবাস্ট হোক না কেন, সঠিক অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন না দিলে ওই ডিসক্রেশিয়া বা সিকুইলকে ওখান থেকে দূর করা যাবে না। ক্লিয়ার? তাহলে কত ছোট্ট মায়াজম,
অর্থাৎ আপনার মধ্যে এমন এক চিপ ঢোকানো আছে, চিপ, মোবাইলে আমরা চিপ ঢোকাই না, ওই চিপে আপনি যা যা লোড করবেন সেগুলো পার্মানেন্টলি থেকে যাবে। ঠিক তেমনি আমাদের শরীরে মায়াজাম নামক এক চিপ ঢোকানো আছে, সেটা সোরা হতে পারে, সিফিলিক্স হতে পারে, সাইকোটিক হতে পারে, সেটা বংশানুক্রমিক আসতে পারে, সেটা অ্যাকোয়ার্ড হতে পারে, অর্জিতও হতে পারে, হোয়াট এভার ইট মে বি। কিন্তু এই অ্যাকোয়ার্ড যে চিপ আছে, এই অ্যাকোয়ার্ড যে মায়াজম আছে, এই মায়াজমই কিন্তু রোগ সৃষ্টি করার মূল কারণ হিসেবে বিবেচিত হয়। সেটা অ্যাকুট মায়াজম হোক, অথবা হাফ অ্যাকুট মায়াজম হোক, অথবা ক্রনিক মায়াজম হোক। বুঝতে পেরেছি মায়াজমকে? এর বেশি আমাদের মায়াজমের জানা দরকার নেই। এবার আসুন মায়াজম ক রকম হতে পারে। জেনারেলি হ্যানিম্যান যে মায়াজমের কথা বলেছেন, সেই মায়াজমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট মায়াজম, একটা হচ্ছে হাফ অ্যাকিউট মায়াজম, একটা হচ্ছে ক্রনিক মায়াজম। বোঝা গেছে? মূলত মায়াজম 3 রকম। এবার প্রত্যেকের আবার সাব ডিভিশন আছে। অ্যাকুট মায়াজমকে আবার আমরা 3 ভাগে ভাগ করেছি। বোঝা গেছে? অ্যাকুট মায়াজমকে আবার আমরা 3 ভাগে ভাগ করেছি। অ্যাকুট মায়াজম ফর ইনফেকশিয়াস ডিজিজ, অ্যাকুট মায়াজম ফর ইনফেকশিয়াস ডিজিজ, অ্যাকুট মায়াজম ফর ফিক্সড মায়াজম আমরা যাকে বলি, ফিক্সড মায়াজম। আর থার্ড হচ্ছে হাফ স্পিরিচুয়াল মায়াজম, থার্ড হচ্ছে স্পিরিচুয়াল মায়াজম। বুঝছে? তাহলে এবার একটু অ্যানালাইসিসটা করে নিই। তাহলে অ্যাকিউট মায়াজম কাকে বলে? আমরা নাম শুনে বুঝতে পারছি যে অ্যাকিউট মায়াজম অ্যাকিউট ডিজিজের জন্য দায়ী। অ্যাকিউট ডিজিজ কি? খুব অল্প সময় থাকে, ভিরুলেন্সি অনেক প্রকোপ হতে পারে, আবার নাও হতে পারে। আপনি মেডিসিন প্রয়োগ করতেও পারেন, আপনি মেডিসিন নাও প্রয়োগ করতে পারেন। যদি আপনি মেডিসিন প্রয়োগ করেন তাহলে ওটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর গতিতে ওর রিকভারি হয়ে যাবে বা পেশেন্ট সুস্থ হবে। যদি আপনি ট্রিটমেন্ট না করেন, কোনো ওষুধ দিয়ে যদি তাকে সাহায্য না করেন, তাহলে ওটা অটোমেটিক্যালি সুস্থ হতে পারে, রিকভারি হতে পারে, আইদার ডেথও হতে পারে, আইদার ডেথও হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকুট মায়াজমকে আমরা একদম সুপারফিশিয়াল স্টেজে দেখতে পাই, এর জন্য অ্যাকুট মায়াজম দায়ী। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্রনিক মায়াজম যদি থেকে থাকে তাহলে অ্যাকুট মায়াজম থাকার সম্ভাবনা বা অ্যাকুট রোগগুলোর সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে? এবার অ্যাকুট মায়াজমের যে 3টে স্টেজ, প্রথমটি কি বলেছিলাম? অ্যাকুট মায়াজম ফর ইনফেকশিয়াস ডিজিজ। দেখুন, এই অ্যাকিউট মায়াজম ফর ইনফেকশিয়াস ডিজিজ এটা 2 রকম। একটা হচ্ছে রেকারেন্ট ইনফেকশিয়াস ডিজিজ, মায়াজম কিন্তু অ্যাকিউট। আর একটা নন রেকারেন্ট ইনফেকশিয়াস ডিজিজ। তাহলে এবার বলে নিই যে অ্যাকিউট, রেকারেন্ট ইনফেকশিয়াস ডিজিজ কোনগুলো? যেগুলো আপনার জীবনে, আপনার জীবদ্দশায় একের অধিকবার, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, একের অধিকবার আপনার জীবনে আসবে এবং কম বেশি যে সিমটম ছিল, পূর্বের যে সিমটম, ওই রোগের জন্য পূর্বের যে সিমটম, আপনি যে সিমটমে ভুগেছেন ওই রকম কম বেশি সেম ওই সিমটমগুলো নিয়েই প্রাদুর্ভাব ঘটে। বুঝতে পেরেছি? একে বলা হয় অ্যাকিউট ইনফেকশিয়াস ডিজিজের রেকারেন্ট স্টেজ। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? আমরা উদাহরণ হিসেবে বলতে পারি প্লেগ, ইয়েলো ফিভার, এশিয়াটিক কলেরা। যদিও এই সংখ্যাগুলো, এই যে রোগগুলোর নাম বললাম, এগুলো প্রায় কমে এসেছে, কিন্তু এখনো হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে ল্যাভেন বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু এখনো প্লেগ হয়। ইয়েলো ফিভার যারা সমুদ্র সৈকতে, সি কোস্ট, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করে, তাদের এখনো ইয়েলো ফিভার হয়। বুঝে গেছে? তাহলে এই জায়গাগুলো আমরা জেনে নিলাম। এবার দেখা যাক যে অ্যাকিউট মায়াজম কিন্তু নন রেকারেন্ট,
জীবনে একবারই আসবে, আর আসবে না। ঘটনাগুলি তাই, যে মায়াজম আছে সেই মায়াজম দ্বারা সে আক্রান্ত হয়, সেই রোগের লক্ষণাবলীগুলো পূর্বে যা যা ছিল, ওল্ডার যে সিমটম ছিল, সেই ওল্ডার সিমটমের হুবহু সিমটম সে প্রডিউস করে এবং জীবনে তার ছাপ ফেলে, এবং সেখান থেকে যখন সে চলে যায় তখন সেই ছাপ নিয়ে সে চলে যায়। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, এর জন্য আমরা প্রকৃষ্ট উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে নন রিকারেন্ট, কিন্তু বলেছি জীবনে একবারই আসবে। সেটা ধরুন চিকেন পক্স, মিজলস, মামস, হুপিং কাফ, এগুলো কিন্তু অ্যাকিউট মায়াজমের নন রিকারেন্ট টাইপ। আশা করি পরিষ্কার হয়েছে। এবার যে স্টেজে আসবো অ্যাকুট মায়াজমের কিন্তু সেকেন্ড ডিভিশন, সেটা হচ্ছে ফিক্সড মায়াজম। কিছু মায়াজম আছে যেগুলো হচ্ছে ফিক্সড। থার্ড যে অ্যাকুট মায়াজমের ডিভিশন বলবো সেটা হচ্ছে স্পিরিচুয়াল মায়াজম। স্পিরিচুয়াল যেন মনে হবে যেন আধ্যাত্মিক কোনো ব্যাপার। হ্যাঁ, কম বেশি আধ্যাত্মিক। যে রোগ কটার কথা বলবো, যে দেখবেন সেই কটাকে আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে দেওয়া আছে আমাদের হিন্দু মাইথোলজিতে, হিন্দু শাস্ত্রে। তাহলে এই স্পিরিচুয়ালগুলো কি আছে? এগুলো মানুষের জীবনে আক্রমণ তৈরি করে, সাইন সিমটম তৈরি করে, এবং একটা নির্দিষ্ট সময় অবধি থাকার পর সে মারা যায়, বডি থেকে চলে যায়, কিন্তু বডিতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে যায়। বুঝলাম? যেমন চিকেন পক্স, স্মল পক্স, মিজলস, এই যখনই হয় তখন আমরা ওই শীতলার জল, শীতলার থানে যাওয়া, মাছ মাংস ডিম না খাওয়া, গায়ে হলুদ না দেওয়া, তেল দিয়ে রান্না না খাওয়া, এগুলো কিন্তু হিন্দু মাইথোলজিতে, অন্যান্য কি শাস্ত্র আছে আমার জানা নেই, এগুলো বিধাতার সঙ্গে জুড়ে দেয়। তাই একে বলা হয়েছে স্পিরিচুয়াল মায়াজম। বুঝতে পেরেছি? তাহলে অ্যাকুট মায়াজম হয়ে গেল। অ্যাকুট মায়াজমের 3টে স্টেজ উইথ এক্সাম্পল আমরা বললাম। এবার যেটা, সেটা হচ্ছে হাফ অ্যাকিউট মায়াজম। এটা কিন্তু হ্যানিম্যানের এক গভীর পর্যবেক্ষণের ফল। গভীর পর্যবেক্ষণ করলেন, উনি দেখলেন যে কুকুরে কামড়ালে এক ধরনের রোগ হয়, সেই রোগের নাম হচ্ছে জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া। সেই সময় মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, কোথায় আক্রমণ ঘটে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিভাবে ড্যামেজ করে, এতটা তখনও জানা ছিল না। কিন্তু এই যে হাইড্রোফোবিয়া, এই হাইড্রোফোবিয়ার কারণ হিসেবে হাফ অ্যাকিউট মায়াজমকে দায়ী করা হয়েছে। মনে রাখতে হবে, হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগের ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ সেই রোগ লক্ষণগুলো কুকুরে কামড়ালে, বাঁদরে, ছুঁচো ইত্যাদি ইত্যাদি কামড়ালে, সেই যে রোগের লক্ষণগুলো, জলাতঙ্ক রোগের লক্ষণগুলো মানুষের জীবনে কিন্তু অনেক দেরিতে, অনেক লেটে প্রকাশিত হয়। তাই বলা হয় যে এই হাইড্রোফোবিয়ার ইনকিউবেশন পিরিয়ড কিন্তু অনেক লং হয়েছে। এবার সবচেয়ে চর্চিত, আমাদের সবচেয়ে আনন্দের যে জায়গা, জানার যে জায়গা, সেটা হচ্ছে ক্রনিক মায়াজম। বুঝেছে? ক্রনিক মায়াজমকে আমরা মোট 5 আর 2 7 ভাগে ভাগ করতে পারি। অনেকে বলেন ক্রনিক মায়াজম 3 রকম। না বন্ধু, হ্যানিম্যান বলছেন ক্রনিক মায়াজম 7 রকম। আমরা এক এক করে এক্সাম্পল সহ এগুলোকে আলোচনার চেষ্টা করছি। আমি আবার অনুরোধ করছি আপনাদের কাছে, অবশ্যই পেন পেন্সিল নিয়ে এগুলোকে নোট ডাউন করুন, বারবার পড়ুন, বারবার শিখুন, বারবার পড়ুন, বারবার শিখুন। তাহলে দেখবেন যে আপনি একদিন অনেক 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 বড় ডাক্তারে পরিণত হয়েছেন। কারণ জ্ঞান, বিচার, বিশ্লেষণ আপনাকে বড় করে। ঠিক আছে? চলুন, 7টি মায়াজমের, ক্রনিক মায়াজমের যে 7টি ডিফারেন্স আছে, 7টি স্টেজ আছে, সেই 7টা স্টেজ সম্পর্কে আলোচনা করি। প্রথমেই যে মায়াজমের কথা উনি বলছেন সেটা হচ্ছে মার্স মায়াজম, MARSH, মার্স। মার্স মানে হচ্ছে ভিজে স্যাঁতসেঁতে জায়গা, মার্সিল্যান্ড মানে ভিজে স্যাঁতসেঁতে ভূমি, তাকে বলা হয় মার্স মায়াজম। সাধারণত এগুলো সমুদ্র তীরবর্তী মার্সিল্যান্ড বা ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়াযুক্ত যে ল্যান্ড আছে বা জমি আছে, সেখানে তৈরি হয়। তাই একে বলা হয় মার্স মায়াজম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইন্টারমিটেন্ট ফিভার।
ইন্টারমিটেন্ট, ছেড়ে যাচ্ছে আবার আসছে, জ্বর ছেড়ে যাচ্ছে আবার আসছে। এটা কিন্তু মার্স মায়াজমের কারণে হয়ে থাকে। সেকেন্ড যে মায়াজম, সেই মায়াজমের নাম হচ্ছে অ্যাক্সেসারি মায়াজম। অ্যাক্সেসারি মায়াজম, তাহলে হ্যানিম্যান এর নামকরণ করেছিলেন অ্যাক্সেসারি মায়াজম। এবং কাউপক্স, গরুর স্কিনে যে পক্স তৈরি হয় তাকে বলা হয় কাউপক্স। এই কাউপক্স হচ্ছে অ্যাক্সেসারি মায়াজমের প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে। থার্ড, শরিক মায়াজম, সাইকোসিস মায়াজম, সিফিলিটিক মায়াজম, মিক্সড মায়াজম এবং ড্রাগ মায়াজম। ঠিক আছে। তাহলে এবার একটু জেনে নিই যে ক্রনিক মায়াজম কাকে বলে। অ্যাকুট মায়াজম তো বললাম, ক্রনিক মায়াজম কাকে বলে তার তো ডিভিশন বললাম যে 7টা ভাগে ভাগ করা যায়। তাহলে ক্রনিক মায়াজম কাকে বলে? দেখুন, ক্রনিক মায়াজম এমন এক মায়াজম যে আপনার শরীরে হয় অ্যাকোয়ার্ড, পিতৃমাতৃ বা আপনার যে প্যারেন্টস আছে, আপনার যে কুল আছে, মা বাবার যে কুল, সেই বংশ থেকে আসতে পারে, অথবা অ্যাকোয়ার্ডও হতে পারে, যেগুলো আপনার শরীরে দিনের পর দিন বর্ধিত হয় এবং টিল ডেথ, আপনার পুরো লাইফ টাইম সেটা বাড়তে থাকে এবং মৃত্যুর আগের দিন অবধি থাকে। সে আপনি যতই ভালো খাওয়া দাওয়া করুন, যতই আপনি রোবাস্ট হওয়ার চেষ্টা করুন, যতই ব্যায়াম করুন, যতই নিয়মবর্তিতা মেনে চলুন, এগুলো ঠিক হবে না যদি না আপনি কি অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্ট করেন। বুঝতে পেরেছি? একে বলা হয় ক্রনিক মায়াজম। অর্থাৎ ক্রনিক একটা রোগ দীর্ঘ বছর যাবত বয়ে নিয়ে যাওয়ার জন্য যে দায়ী তাকে বলা হয় ক্রনিক, দীর্ঘমেয়াদী রোগ। এই দীর্ঘমেয়াদী রোগের 3টি কারণ মূলত, এক হচ্ছে সোরা, সিফিলিস এবং সাইকোসিস। তো আসুন আমরা এবার সোরা মায়াজম বা শরিক মায়াজম সম্পর্কে একটু জেনে নিই। দেখুন, শরিক মায়াজম এমন এক মায়াজম যার কার্যকারিতা বা যার এফেক্ট শুধুমাত্র মানব দেহের ফাংশনাল লেভেলেই কাজ করে। ফাংশনাল লেভেল বলতে কি? যেমন ধরুন আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, হাইপোটেনশন, ঠিক আছে, ফাংশনাল লেভেল। যেমন আপনার মানসিক কোনো গন্ডগোল তৈরি হচ্ছে, যেমন আপনার মন খারাপ লাগছে, যেমন আপনার জ্বর এসছে, সাধারণ ভাইরাল জ্বর এসছে। এই যে স্তর, এই স্তরগুলোকে আমরা বলি ফিজিওলজিক্যাল স্তর। জেনারেলি এরা খুব শান্ত স্বভাবের, হাইলি অ্যাম্বিসিয়াস, যত কষ্ট রাতের দিকে বৃদ্ধি, গোটা শরীরে একটা ইচিং বা চুলকানির একটা প্রবণতা থাকে, অর্থাৎ স্কিন ডিজিজের একটা প্রবণতা থাকে। ঠিক আছে। এর মূল কারণ কি? কি কারণে হয় এই যে কষ্ট, এই যে শরীর পেশেন্ট, এটা হয় কেন? জেনারেলি মেটাবলিক ডিসঅর্ডার, এই ধাতুগত জিনিসগুলো আমরা বিভিন্ন যে খাদ্য খাবারের সঙ্গে নিই, সেইগুলোর প্রপার অ্যাসিমিলেশন হয় না। সেগুলোর প্রপার অ্যাসিমিলেশন হয় না জন্যে কোনো জিনিসের অভাব ঘটে। সেই অভাবজনিত কারণের ফল হচ্ছে শরিক পেশেন্ট বা শরিক সিমটমস। বুঝতে পেরেছি? এক কথা। তাহলে অভাবজনিত কারণ হচ্ছে সোরার মূল কারণ। দেখা গেছে যে বংশ পরম্পরায় আপনি কোনো রোগে ভুগছেন, যখন আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই, দেখি যে তার বাবা মা, তার পূর্বপুরুষ, তার প্যারেন্টস, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, তারা আপনার মতনই প্রায় সেম রোগে তারা ভুগতেন। আপনার সর্দি কাশির প্রবণতা বা স্কিন ডিজিজ, আপনার বাবা মা ঠাকুরদা দেখুন ওদেরও অ্যালার্জিক গন্ডগোল রয়েছে, ঠিক আছে, বা প্লেথোরিক হ্যাবিটের রয়েছে। তার ঠাকুমা ঠাকুরদা বাবা মা তাদেরকে করুন, দেখবেন তাদেরও কম বেশি রয়েছে। অর্থাৎ বংশ পরম্পরায় অভাবজনিত ধাতুগত কোনো বস্তুর অভাবের কারণে বংশ পরম্পরায় যে রোগ আসে, সেটাও কিন্তু শরিক ম্যানিফেস্টেশনের জন্য হয়ে থাকে। কি কি লক্ষণ আসতে পারে?
আসতে পারে স্কিন ডিজিজ সাপ্রেস হতে পারে, স্কিন ডিজিজ সাপ্রেস হয়েছে, অথবা কোনো প্যাথোলজিক্যাল ডিসচার্জ, যেমন ধরুন মেন্সেস সাপ্রেসড, লিউকোরিয়া সাপ্রেসড, পার্সপিরেশন বা সোয়েট ঘাম সাপ্রেসড, ডায়রিয়া সাপ্রেসড। এইগুলো সাপ্রেশন হওয়ার ফলে পেশেন্টের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। মির্জার বলে একজন ডাক্তার ছিলেন, তিনি কিছু পেশেন্টের উপর গবেষণা করেছিলেন এবং দেখেছিলেন যে ম্যাগনেসিয়াম ধাতুর অভাব হলে তার পূর্বপুরুষের, তার বাবা মার, তার গ্র্যান্ড প্যারেন্টসের অভাব বংশ পরম্পরায় চলে আসার জন্য তাদের জন্য কিছু রোগ লক্ষণ দেখা দেয়। এগুলো তিনি গবেষণা করে দেখেছিলেন। তাহলে শরিক পেশেন্টের শরিক মায়াজমের প্রথম কারণ হচ্ছে অভাবজনিত কারণের জন্য যে ত্রুটিগুলি বা যে সিমটমসগুলি মানুষের শরীরে আসে তার জন্য সোরা দায়ী, সোরা মায়াজম দায়ী হয়েছে। আর কি এখানে দেখতে পেলেন, যদি দেখা যায় যে স্কিন ডিজিজকে আপনি সাপ্রেস করেছেন, তাহলে কিন্তু সেই রোগগুলো কিন্তু হয় রেসপিরেটরি ডিসঅর্ডার অথবা ডাইজেস্টিভ ডিসঅর্ডারে কনভার্ট হয়ে যায়। ওখান থেকে কিন্তু আপনার রেসপিরেটরি ছিল চর্মরোগ, সাপ্রেস করেছেন কোনো অয়েনমেন্ট দিয়ে, কোনো লোশন দিয়ে, কোনো পাউডার দিয়ে বা কোনো ভেজিটেবল কোনো অয়েনমেন্ট দিয়ে, হ্যাঁ, আপনি সাপ্রেস করেছেন, দেখা গেল তারপর থেকে আপনার সর্দি কাশি হাঁপানি এগুলো শুরু হয়ে গেল, অথবা লিভারের প্রবলেম অথবা ডাইজেস্টিভ প্রবলেম এগুলো শুরু হয়ে গেল। এটা কিন্তু সোডা বা সালফার অ্যান্টিসোডিক আমরা জানি যে সালফার। আমার স্যার বলতেন যে পৃথিবী, আমার স্যার নয় হ্যানিম্যান বলতেন যে দেখলে আমাদের সামনে দিয়ে কত সালফারের পেশেন্ট পেরিয়ে গেল, আমরা চিনতেই পারলাম না যে এগুলো সালফার। হ্যানিম্যান বলছেন যে পৃথিবীতে 8 ভাগের 7 ভাগ হচ্ছে সালফার, পৃথিবীতে 8 ভাগের 7 ভাগ হচ্ছে সালফার। তাহলে যদি 100কে যদি আমরা পূর্ণ ধরি তাহলে 8 ভাগ মানে 8 বরং 96, তাই না? তাহলে 12 হচ্ছে একটা ইউনিট, তাহলে 8 ভাগের 7 ভাগ মানে 7 বরং 84, 85। 100 জন রুগীর মধ্যে 85 জন রুগী সালফার, কিন্তু আমরা চিনতেই পারলাম না, হ্যানিম্যানের কথা আমরা বুঝতেই পারলাম না। অর্থাৎ সালফারকে নিয়ে যদি আপনার খুব ভালো করে পড়াশোনা থাকে, দেখবেন আমি বারবার সালফারের কথা বলি। সালফার নিয়ে সম্ভবত একটা ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, যে যদি সালফারকে আপনি ভালো করে চিনতে পারেন তাহলে প্রতি 100টা রুগীর মধ্যে 85টা রুগীকে চোখ বন্ধ করে আপনি কিন্তু তাদেরকে আপনি আরোগ্যের পথে পৌঁছে দিতে পারেন। হ্যানিম্যান বলছেন পৃথিবীর 8 ভাগের মধ্যে 7 ভাগ সালফার, বোঝা গেছে? তারপর সেই সালফারের সঙ্গে সাইকোসিস, এরা সব যোগ হয়, যোগ হয়ে মিক্সড মায়াজম তৈরি করে, মিক্সড মায়াজম, তাই না? আজকের দিনে যদিও আমরা ফ্রেশ কোনো মায়াজম পাই না, যেহেতু জীবনযাত্রা বদলে গেছে, বেশিরভাগ পেশেন্টই আমাদের মিক্সড মায়াজমের আসে, কিন্তু তার 8 ভাগের 7 ভাগ কিন্তু সালফার, বোঝা গেছে? সালফারের আর কিছু লক্ষণাবলী আমরা দেখে নিই যেগুলো দিয়ে আমরা সালফারকে চিনতে পারবো। তাহলে সালফারের পেশেন্ট খুব মিষ্টি প্রিয়, ঠিক আছে? তো মোটামুটি যা বললাম অনেকটাই বলে ফেলেছি সালফার সম্পর্কে, আরো বিস্তারিত বলবো ইন্ডিভিজুয়াল যখন ভিডিও তৈরি করব। তাহলে আশা করছি আপনারা সালফারকে বুঝতে পেরেছেন। এবার আসুন সাইকোসিস। সাইকোসিস, তাহলে সাইকোসিস ঘটে কেন? সব একদম দেখুন, এমন একটা করে পয়েন্ট দেবো না, যেমন সালফারে বললাম অভাবজনিত কারণ, মেটাবলিজমের গন্ডগোলের জন্য যে গন্ডগোল ঘটে সেটা হচ্ছে সালফার। এবার আপনি দেখে নিন কোন কোন রোগগুলো ধাতুগত গন্ডগোলের জন্য ঘটে, সেগুলো বলে দিলাম। এবার হচ্ছে সাইকোসিস। সাইকোসিস ঘটে কেন? সাইকোসিসের গন্ডগোলের জন্য কি দায়ী? সাইকোসিসের জন্য হিউমারাল ইমব্যালেন্স। হিউমারাল বলতে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ আমাদের শরীরে যে হরমোনগুলো আছে না, সেই হরমোনের যদি ইমব্যালেন্স ঘটে তাহলে হবে সাইকোসিস মায়াজম। যেমন হাইপারট্রফি, যেমন হাইপার টেনশন। সালফারে বলেছিলাম হাইপো, প্রেশার কমে যায়, হাইপার টেনশন তৈরি হবে সাইকোসিসে, হরমোনের গন্ডগোলের জন্য। আপনার নির্দিষ্ট দিনচর্যার গন্ডগোল, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে, এখানে গিয়ে জানবো। হ্যাঁ, এক্সট্রা প্রলিফারেশন, ঠিক আছে, অতিরিক্ত কোষ বিভাজন, এইসব কারণের জন্য সাইকোসিস মায়াজম দায়ী হয়েছে।
তাহলে সাইকোসিস মায়াজম অ্যাজ এ হোল একটা পেশেন্টের মধ্যে বা পেশেন্ট কুলের মধ্যে ওই যে 96 জনের মধ্যে 85 জন চলে গেছে, বাদ বাকি যে 11, 12, 15 জন আছে ওদের মধ্যে সিফিলিটিক আর সাইকোটিক আছে। সেই সাইকোটিক গুলোকে কি করে চিনবো? সাইকোটিক গুলোকে চিনবো, ধরুন কারোর মেটাবলিক ডিসঅর্ডার আছে, তাহলে মেটাবলিক ডিসঅর্ডার মানে মেটাবলিজম, অঙ্গারাত্মীকরণ সমস্যা, তাহলে তার জন্য গাউট হবে, রিউমাটিজম হবে, ঠিক আছে না, বাত হবে, গাউট হবে, হ্যাঁ, গোটা শরীরে হাত পায়ে ব্যথা হবে, কোলেস্টেরল লেভেল হাই হবে, আর্টারিওস্ক্লেরোসিস হবে, রিনাল অ্যান্ড বিলিয়ারি অ্যাকুমুলেশন, পেচ্ছাপের থলিতে অথবা কিডনিতে স্টোন তৈরি হবে, ঠিক আছে, বা গল ব্লাডারে স্টোন তৈরি হবে। এগুলো সব হচ্ছে সাইকোটিক মায়াজমের জন্য হয়ে থাকে। পারবো বুঝতে? আর কি হতে পারে? গনোরিয়া, তারপর ধরুন ক্রনিক পেলভিক ইনফ্লামেশন, তারপর হচ্ছে অ্যাকুমুলেশন অফ ভ্যাকসিনেশন, বারবার আপনি বিভিন্ন কারণে ভ্যাকসিন নিচ্ছেন, সেই অ্যাকুমুলেশন অফ ভ্যাকসিনেশন, ওভার ইটিং, অতিরিক্ত খাওয়া দাওয়া করেন, স্পেশালি প্রোটিন এবং কার্বোহাইড্রেট, এগুলো খাওয়ার জন্য যে অসুবিধাগুলো তৈরি হয় সেগুলো, অ্যাকোয়ার্ড গনোরিয়া অথবা জেনেটিক জায়গা থেকে আগত গনোরিয়া, হ্যাঁ, এতে ইনস্টিংক্ট হিসেবে কাজ করে। এছাড়া আছে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, আপনার শরীরে রক্ত দেওয়া হয়েছে কিন্তু ম্যাচিং ঠিক হয়নি, তার জন্য যে গন্ডগোল, সাইকোটিক মায়াজম, বোঝা গেছে। অথবা ইনজেকশন অফ ফরেন প্রোটিন, প্রোটিনের ইনজেকশন আপনার শরীরে দিয়ে দেওয়া হলো, বডি অ্যাডপ্ট করতে পারলো না, ঠিক আছে, ফরেন প্রোটিন অ্যাডপ্ট করতে পারলো না, তার জন্য যে গন্ডগোল হয় সেটাও কিন্তু সাইকোটিক মায়াজমের জন্যই হয়ে থাকে। এছাড়া আছে প্রলিফারেশন, যেমন আপনার শরীরে আঁচিল হচ্ছে, ওয়ার্ট, সিস্ট হচ্ছে, পলিপাস হচ্ছে, টিউমার হচ্ছে, অবশ্যই কিন্তু বিনাইন, অবশ্যই কিন্তু বিনাইন, নট ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট আমরা জানবো, ম্যালিগনেন্ট চলে যাবে আপনার সিফিলিটিকে। বিনাইন টিউমার, এক্সজস্টিসিস, হ্যাঁ, কোনো অর্বুদ, মায়োমা, ফাইব্রোমা, ঠিক আছে, পলিপাস, এইগুলো যে যে জিনিসগুলো আসে এগুলো কিন্তু সাইকোটিক মায়াজমের মধ্যে পড়বে। এছাড়া হচ্ছে কিছু খুব মূল্যবান, সেটা হচ্ছে যে ডিসচার্জ, কিছু প্যাথোলজিক্যাল ডিসচার্জ। দেখুন, সোরার মধ্যে খুব একটা প্যাথোলজি জড়ায় না, কিন্তু সাইকোটিক এবং সিফিলিটিকের মধ্যে প্যাথোলজিক্যাল গন্ডগোল দেখা দেয়। সাইকোসিসের ক্ষেত্রে কি আছে? সাপ্রেশন অফ প্যাথোলজিক্যাল কন্টেন্ট, যেমন ধরুন পাস, পুঁজ সাপ্রেস হয়ে গেছে, ঠিক আছে, নেজাল ডিসচার্জ, পড়ছিল, জল পড়ছিল, হঠাৎ সাপ্রেস হয়ে গেছে, গিয়ে কাশি শুরু হয়ে গেল বা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, না, নেজাল ডিসচার্জ, সাপ্রেস, এইগুলো কিন্তু আমরা সাইকোসিস মায়াজমের মধ্যে দেখব। বোঝা গেছে? নেক্সট যে মায়াজম দিয়ে শেষ করব সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। সিফিলিটিক মায়াজম মনে রাখার সুবিধা কি? ধ্বংসাত্মক। সিফিলিস ধ্বংসাত্মক, ও ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকশন করবে। তাহলে শরীরে যত রকম ডিস্ট্রাকশন সব এই বদমাসের জন্য হয়ে থাকে, সব এই সিফিলিটিক মায়াজমের জন্য হতে পারে। তাহলে কি হতে পারে? টিবি হতে পারে, ম্যালিগনেন্ট টিউমার হতে পারে, ব্লাড ক্যান্সার হতে পারে, হ্যাঁ, ঘন ঘন সুইসাইডাল টেন্ডেন্সি হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, এরকম ঘন ঘন কঠিন কঠিন রোগ সেগুলো তৈরি হবে সিফিলিটিক মায়াজমের জন্য। তাহলে কোনো জায়গায় যদি দেখেন যে ইন্টারনাল অর্গানের কোনো ডিশন হয়েছে, ক্ষয়, কোনো আলসারেশন হয়েছে, কোনো অ্যাট্রফি হয়েছে, ঠিক আছে না, কোথাও খাদ্য সংক্রান্ত অভাবের জন্য কোনো রোগ ভোগ হয়েছে, অথবা মাসল তার টোনেসিটি হারিয়ে ফেলেছে, তাহলে যে রোগগুলো হয় সব কিন্তু সিফিলিটিক মায়াজমের মধ্যে পড়বে। কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড সিফিলিস এর মধ্যে পড়বে, ঠিক আছে। আর কি পড়বে? রক্তের কোনো গন্ডগোল এখানে পড়বে, হ্যাঁ, ব্লাড ক্যান্সার, ব্লাডের যে বিভিন্ন রোগ যোগগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে পড়বে।
এছাড়া আর কি আছে, ক্রনিক অ্যালকোহলিজম, কোনো পরিবারে মদ খাওয়ার ভীষণ প্রবণতা, ফ্যামিলিতে মদ খাওয়ার প্রবণতা, পেশেন্ট এসছে প্রচণ্ড মদ্য, হিসাব নিয়ে দেখুন তার বাপ ঠাকুর দাদা মাতৃকুলে বা পিতৃকুলে অ্যালকোহলিজমের রোগ রয়েছে। এই অ্যালকোহলিজম ছাড়বেন না কিন্তু, প্রেজেন্ট হিস্ট্রিতে বা পাস্ট হিস্ট্রিতে বা ফ্যামিলি হিস্ট্রিতে নিতে হবে। এছাড়া আছে কিন্তু নিউরোট্রপিক ভাইরাস আছে, যেমন ধরুন হার্পিস ভাইরাস, ভাইরাল ফিভার, যেগুলো নিউরনকে ড্যামেজ করে। ঠিক আছে, এই সব মিলিয়ে হচ্ছে সিফিলিটিক মায়াজম। ঠিক আছে, তাহলে আজকে আমরা মায়াজমকে এখানে শেষ করছি। হয়তোবা ভিডিওটা আপনাদের কাছে দীর্ঘায়িত হতে পারে, কিন্তু আমি অনুরোধ করব প্লিজ এগুলোকে ভালোভাবে জানুন। যদি একবার ছবি করে নিতে পারেন, শরীর হলে কি কি হবে, সিফিলিটিক কি কি কারণে হয়, এইটার সাইন অ্যান্ড সিমটম, আর সাইকোটিক কি হয়, এই সাইন অ্যান্ড সিমটম, ব্যাস দেখবেন যে রুগী ওখানে গিয়েই পড়বে। তৎপর আরও বলি, সাইন অ্যান্ড সিমটম, তার মডালিটি, তার কনকমিটেন্ট, তার লোকেশন, হ্যাঁ, তার টোটাল লক্ষণাবলী মিলিয়ে যে ওষুধ দেবেন, দেখবেন আপনার মনোনীত সেই সোরা সিফিলিস সাইকোসিসে গিয়ে করবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আর একবার অনুরোধ করে যাই, যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব, ছাত্র, সহপাঠী অথবা সহ চিকিৎসক বা সমাজের সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি নিয়ে খুব আগ্রহ প্রকাশ করে তাদের কাছে ছড়িয়ে দিন। দেখা হবে খুব শীঘ্রই এরকমই আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ চ্যানেল আর তার তত্ত্বাবধানে আপনাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে ডক্টর এম কে রয়। নমস্কার, শুভরাত্রি।